কানাডার ভার্সিটিতেও ইসরায়েল বিরোধী বিক্ষোভে শিক্ষার্থীরা, আর যুদ্ধ না করার সিদ্ধান্ত ইসরায়েলি সেনাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আমেরিকা জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার করেছে নজিরবিহীন বিক্ষোভ। বাইডেন প্রশাসনকে তারা জানিয়েছেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা বন্ধ করতে আমেরিকা যেন ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে এবং আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে যে সামরিক সহায়তা দেওয়া হচ্ছে তা যেন বন্ধ করে দেওয়া হয়। আমেরিকা, ব্রিটেন এই উভয় দেশ সহ অন্যান্য মিত্র দেশগুলোকে এই সিদ্ধান্ত মোতাবেক যুদ্ধ বন্ধের এবং ইসরায়েলকে আর সহায়তা না করতে জোর দাবি জানান বিক্ষোভরত ওই শিক্ষার্থীরা। এই বিক্ষোভ সংগ্রাম এবার ছড়িয়ে গেল কানাডাতেও। সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ দানা বেঁধে উঠেছে। সম্প্রতি ইসরায়েল বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছে আমেরিকার 40টিরও বেশি বিশ্ববিদ্যালয়। এবার সে খাতায় নাম লেখালো কানাডা। দেশটির ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। মার্কিন ক্যাম্পাসের আন্দোলনের মিল রেখে ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তাঁবু টানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে বসেছেন শিক্ষার্থীরা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা ম্যাকগিল এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়কে ইহুদিবাদী রাষ্ট্র এবং ইহুদিবাদী একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তহবিল প্রত্যাহারের দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর এভাবে তাঁবু টানানো অনুমোদিত নয়। এই ধরনের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মতো মুখোমুখি পরিস্থিতি তৈরি করতে পারে। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনি যুব আন্দোলন মন্ট্রিয়েল শাখা অনির্দিষ্টকালের জন্য অবস্থান অর্থাৎ তাঁবু গেড়ে কর্মসূচির ডাক দিয়েছে। গ্রুপটি বলছে, তারা তাদের বিশ্ববিদ্যালয়কে গণহত্যায় অংশীদার হতে দিতে চায় না। ফিলিস্তিনপন্থী একাধিক গ্রুপ এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছে। ম্যাকগিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে অবগত এবং বিশ্ববিদ্যালয়ের আইন যে পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলনকে অনুমোদন করে সেই সীমা পর্যন্ত তাদের মত প্রকাশের স্বাধীনতাকে তারা সম্মান করবে। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, এটা ফিলিস্তিনের পক্ষে মানবিক আন্দোলন। ইসরায়েলকে থামতে হবে, এর আর অন্য কোনো বিকল্প নেই। কোনো শর্ত আরোপ করা যাবে না। বন্ধ করতে হবে ইসরায়েলি আগ্রাসন। ফিলিস্তিন ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে গাজাবাসীকে। গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে 6 মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল, গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে। তবে 6 মাস পেরিয়ে গেলেও এখনও তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এর মধ্যে গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাতে হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় এতে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলেছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 রোববার 28 এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে, 30 জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্যারাট্রপার রিজার্ভ ইউনিটের এ সকল সেনা সদস্য জানিয়েছেন, রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দেবেন না তারা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে 6 মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। এদিকে সোমবার মিশরের রাজধানী কায়রোতে হামাসের একটি প্রতিনিধি দল যাওয়ার কথা। তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবেন। হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে হামাস। কায়রোতে গিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা। ফলে জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তি হবে কি না। ইসরায়েল হুমকি দিয়েছে, যদি হামাস জিম্মি চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফাতে হামলা চালাবে। এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তারা। গত 6 মাসে গাজা উপত্যকায় নিহত শিশুদের সংখ্যা খুবই উদ্বেগজনক। জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট UNRWA এর কমিশনার জেনারেল ফিলিপ
লাজারিনি বার্তা সংস্থা তাসকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন। তিনি উল্লেখ করেন যে যুদ্ধ পরিস্থিতিতে সঠিক পরিসংখ্যান পাওয়া খুবই কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি যে পরিমাণ প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী গাজায় মৃতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। সেটি গাজায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা সম্পর্কে যুক্তিসঙ্গতভাবে ভালো ধারণা দেয় এবং এটি হলো ভয়ঙ্কর। লাজারিনি বলেছিলেন, এটা নজিরবিহীন যখন আপনি দেখেন যে 6 মাসে 30,000 জনের বেশি মানুষ নিহত হয়েছে। আমরা জানি যে তাদের মধ্যে 13,000 শিশু রয়েছে। আমরা জানি গত 4 বছরে সারা বিশ্বের সমস্ত সংঘাতের তুলনায় গাজায় 6 মাসে বেশি শিশু নিহত হয়েছে। UNRWA প্রধান কথা বলেছেন। সুতরাং এটি সংখ্যার দিক থেকে অভূতপূর্ব, সেই সাথে ধ্বংসের মাত্রাতেও। তিনি জোর দিয়ে বলেছিলেন এটা। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে 34,000 নিহতের পরিসংখ্যানটি ঠিক কিনা, তিনি বলেছিলেন এটি অবশ্যই এই স্কেলে নিহতদের সংখ্যা এবং আমি নিশ্চিত নই যে এই সংখ্যাটি সেই সমস্ত লোককে ধরা হয়েছে কিনা যারা এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে, কারণ বেশিরভাগ সময় মৃত মানুষের সংখ্যা হাসপাতালের মাধ্যমে রেকর্ড করা হয়, বলছেন জাতিসংঘের সংস্থা প্রধান। সুতরাং আমি বলবো যে দুর্ভাগ্যবশত প্রদত্ত অনুপাত বাস্তবতার কাছাকাছি হতে পারে। এটি এমনকি বেশি হতে পারে বা অসামঞ্জস্যপূর্ণ হতে পারে এবং আমি বিশ্বাস করি যে এটি একটি অতিমূল্যায়ন নয়। তিনি উপসংহারে কথা বলছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় 34,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি নিহতের সংখ্যা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 66 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 34,454 জনে। এদিকে জীবিত আরও 2 জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশিত ভিডিওর 2 জিম্মির একজন মার্কিন ও আরেকজন ইসরায়েলি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় বন্দী হন তারা। ভিডিওতে কোনো তারিখ উল্লেখ নেই, তবে হামাসের হাতে জিম্মিরা এখনও বন্দী আছে, এটা তারই প্রমাণ। ভিডিওতে 46 বছর বয়সী ইসরায়েলি নাগরিক ওমরি মিরান জানিয়েছেন তাকে গত 202 দিন ধরে আটকে রাখা হয়েছে, আর 64 বছর বয়সী মার্কিন নাগরিক কিথ সিগেল এই সপ্তাহের ছুটির দিনের কথা উল্লেখ করেছেন। এসব দেখে ধারণা করা হচ্ছে ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে। কিথ সিগেল তার স্ত্রী আভিভা সহ হামাসের হাতে বন্দী হয়েছিলেন। পরে অবশ্য নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় আভিভাকে মুক্তি দেওয়া হয়। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর নতুন জিম্মি মুক্তি চুক্তি সুরক্ষিত করার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবার। এমনকি প্রকাশিত ভিডিওতে জিম্মি মুক্তি ও হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই 2 জিম্মি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় আরও এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি বেশ শক্তিশালী এবং গত শুক্রবার দেশটির ভেতরেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে। অবশ্য হুথিদের হামলায় আবারও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের হুথি বাহিনী লোহিত সাগরে একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। একই সঙ্গে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতায় আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার তার সর্বশেষ টেলিভিশন ভিডিও ভাষণে বলেছেন তারা লোহিত সাগরে ব্রিটিশ তেল জাহাজ অ্যান্ড্রোমিডা স্টারে নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি ট্যাঙ্কারে আঘাত এনেছে। মার্কিন সামরিক বাহিনীও নিশ্চিত করেছে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি একাধিক লক্ষ্যবস্তুতে লোহিত সাগরে 3টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং MV অ্যান্ড্রোমিডা স্টারকে ক্ষতিগ্রস্ত করেছে। জাহাজটি সম্প্রতি সিসিলিসে নিবন্ধিত একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল বলে রয়টার্স জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর US সেন্ট্রাল কমান্ড সেন্টকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে হামলায় MV অ্যান্ড্রোমিডা স্টার সামান্য ক্ষতির কথা জানিয়েছে, তবে হামলার পরও ট্যাঙ্কারটি তার যাত্রা অব্যাহত রেখেছে। হুথি সামরিক মুখপাত্র আরও বলেছেন ইয়েমেনে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সাদা গভর্নরেটের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র সহ
মার্কিন সামরিক বাহিনীর একটি MQ-9 রিপার আক্রমণকারী ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। হামলার সময় ড্রোনটি শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল। মার্কিন সামরিক বাহিনী অবশ্য এই ড্রোনটির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন সম্প্রচারকারী প্রতিষ্ঠান CBS নিউজ নিশ্চিত করেছে একটি MQ-9 ড্রোন গত শুক্রবার ইয়েমেনের অভ্যন্তরে বিধ্বস্ত হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন।